ফ্রান্স সফর শেষ করে ভারতের প্রধানমন্ত্রী আমেরিকা সফরে গিয়েছিলেন। আমার আপনার করের টাকা খরচা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন প্রশাসনিক ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর 140 কোটি ভারতীয়র জন্য কি সুখের খবর আনতে পারলেন, নাকি এই পুরো বৈঠকটি ভেস্তে গিয়েছে বা পুরো বৈঠক থেকে ভারতের জন্য কি লাভ হলো, তার হিসাবটা আমার আপনার জানার অত্যন্ত প্রয়োজন। তাই আজকে আপনাদের সামনে আমি যে তথ্যগুলো তুলে ধরবো সেটা হচ্ছে ভারতের প্রাপ্তি, ভারতের প্রধানমন্ত্রী আমেরিকা সফরে গিয়ে ভারতের ঝুলিতে কি কি প্রাপ্তি ঘটলো তার হিসাব এবং নিকাশগুলো আপনাদের সামনে তুলে ধরবো, এবং সেই হিসাব নিকাশগুলো পাওয়ার পরই আপনারা বিশ্লেষণ করবেন যে আমার আপনার করের টাকা খরচা করে নরেন্দ্র মোদীর এই আমেরিকা সফরটা কতটা যুক্তিযুক্ত ছিল। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমার আপনার করের টাকা করে খরচা করে যখন স্পেন সফরে যান, তারপরে আমি আপনি কি উত্তর দিতে পেরেছিলাম যে পশ্চিমবঙ্গবাসীর জন্য আদতে কতটা লাভ হলো। আর আজকেও কিন্তু আপনারা মিলিয়ে দেখে নেবেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমেরিকা সফরে যাওয়ার পর সত্যি ভারতের কতটা লাভ হলো। এই তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথমেই আপনাদের সামনে বলি যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার যে কোনো প্রশাসনের একটা ভালো সম্পর্ক ছিল, বিশেষ করে ভারতের বৈদেশিক নীতির একটা বিরাট উন্নতি ঘটেছিল। কোন রকমের আত্মসমর্পণের মাধ্যমে নয়। আপনারা জানেন সম্পর্ক অনেকভাবে তৈরি করা যায়। এক হচ্ছে যদি আপনি কোনো শক্তির কাছে, বিদেশি কোনো শক্তির কাছে যদি মাথা নত করে দেন, সেটাও কিন্তু একটা সম্পর্ক তৈরি করার একটা নতুন দিক। যেমন আমাদের পড়শি দেশ পাকিস্তান করে আসছে চীনের কাছে, তাদের কাছে মাথা নুইয়ে দিয়ে পাকিস্তানের মাটি চীনের সামরিক বাহিনীর হাতে, চীনের প্রশাসনের কাছে ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করে তাদের মধ্যে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। ভারত সেই সম্পর্ক কখনোই চায়নি। তাই আমেরিকা যতই শক্তিশালী হোক না কেন, সামরিক দিক থেকে এক নম্বর, অর্থনৈতিক দিক থেকে এক নম্বর শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও ভারত কখনো আমেরিকাকে ভারতের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর 1% সুযোগ কখনো দেয়নি। এবং এবারের সফর নিয়েও এমনই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপনাদের জানাবো। কিন্তু আপনাদের যে বিষয়টি আপনাদের সামনে আজকে তুলবো সেটা হচ্ছে ভারতের প্রাপ্তি। দেখুন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভারত কিন্তু পেয়েছে। সেটা হচ্ছে 2008 সালে মুম্বাই হামলা। সেই মুম্বাই হামলা যখন হয়েছিল তখন বিজেপি ছিল কিন্তু ক্ষমতার বাইরে, এবং সেই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মন্তব্য করেছিলেন যে এই মুম্বাই হামলার জন্য যিনি মাস্টার মাইন্ড ছিলেন তার নাম হচ্ছে তাহাউর রানা। সেই তাহাউর রানা তিনি এই ঘটনা ঘটিয়ে আমেরিকা পালিয়ে গিয়েছিলেন, আমেরিকায় ধরা পড়েছিলেন, তারপর থেকে আমেরিকা প্রশাসনের হাতে বন্দী রয়েছেন। কিন্তু তাকে ছেড়ে দেওয়ার মতো জায়গায় চলে এসেছিল। নরেন্দ্র মোদী সেই সময় বিরোধী দলের নেতা ছিলেন, বিরোধী দলের নেতা হয়ে নরেন্দ্র মোদী তীব্র ক্ষোভ উগলে দিয়েছিলেন আমেরিকার প্রতি। তিনি বলেছিলেন যে আমেরিকার এটা কখনোই উচিত নয়, ভারতের মাটিতে যারা সন্ত্রাসবাদীমূলক কার্যকলাপ করছে সেই পাকিস্তানের লোকজনরা যখন আমেরিকায় যাচ্ছে, ধরা পড়ার পরেও তাদের আইন ব্যবস্থা কি করে তাদের ছেড়ে দিচ্ছে। তিনি এই প্রশ্ন তুলেছিলেন, তাহলে আমেরিকাতে পেন্টাগনে যখন হানা হলো, সেই যারা দোষী, যারা দোষ করলেন সেই দোষের বিচার কি ভারতের ন্যায়ালয়ে হবে, ভারতের সুপ্রিম কোর্টে হবে, নাকি সেটা আমেরিকার সুপ্রিম কোর্টে হবে? তাহলে সেই ঘটনার বিচার যদি আমেরিকার সুপ্রিম কোর্টে হয়ে থাকে, ভারতে যে হামলা চালানো হয়েছে তারও বিচার ভারতের সুপ্রিম কোর্টে হওয়া উচিত। এই বক্তব্য বলেছিলেন নরেন্দ্র মোদী। আর আজকে সেই বক্তব্যটা শোনাবো, কিন্তু তার আগে সুখের খবরটা, সব থেকে গুরুত্বপূর্ণ খবরটা আপনাদের দিয়ে দিই। এই আমাদের পড়শি দেশ পাকিস্তান ক্রমাগত সন্ত্রাসবাদীর ধোঁয়া দিয়ে যায়, তাদেরই একজন নাগরিক আমাদের এই মুম্বাই হামলা চালানোর পর আমাদের কংগ্রেসের সরকার যখন নীরব এবং নিশ্চুপ, কোন রকমেরই প্রত্যুত্তর দিতে পারেনি যে কংগ্রেস সরকার, তারপরে নরেন্দ্র মোদী তখন থেকে বিরোধী দল করতেন তিনি, সেই সময় তখন থেকেই তিনি আওয়াজ তুলেছেন। আর আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার পর, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তিনি নিশ্চিত করেছেন যে ওই তাহাউর রহমান তাকে ফিরিয়ে দিতে হবে, এবং ডোনাল্ড ট্রাম্প সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। তাহাউর রহমানকে খুব শীঘ্রই ভারতের হাতে তুলে দেওয়া হবে, ভারতের কোর্টে তার বিচার হয়ে তারপরে তার যা যা শাস্তি হওয়ার সেগুলো হবে। এটা একটা ভারতবাসীর জন্য বিরাট সাফল্যের। আপনাদের শোনাবো সেই ঘটনাটি। আপনারা দেখুন যে নরেন্দ্র মোদী যখন বিরোধী দলে ছিলেন তখন তিনি কি বক্তব্য বলেছিলেন এই ঘটনা নিয়ে, মুম্বাই অ্যাটাক নিয়ে। এবং তারপরে আপনাদের দেখাবো সেই পরম্পরায় ডোনাল্ড ট্রাম্প বললেন তাকে অতি শীঘ্রই ভারতের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। এটা একটা বৃত্ত সম্পূর্ণ হলো নরেন্দ্র মোদীর নেতৃত্বে, বিরোধী থাকাকালীন যে হুঁশিয়ারি তিনি দিয়েছিলেন, আর আজকে ক্ষমতায় এসে সেই দায়িত্ব তিনি পালন করলেন।
একেবারে গর্বের একটা মুহূর্ত, আপনারা শুনুন। अमेरिका की शिकागो की कोर्ट में आज राणा एक टेररिस्ट को मुक्त करने का फैसला हो चुका है। किस आधार पर 26/11 के मुंबई के आतंकवादी घटना के दोषियों को निर्दोष करार करने की हिम्मत शिकागो कोर्ट करे? इन्वेस्टिगेशन किसने किया? जहां घटना घटी उनका रोल क्या रहा? यहां के पीड़ित लोग हैं, उनको न्याय कौन दिलाएगा? अमेरिका ने पाकिस्तान को खुश करने के लिए ये मिली भगत से कोई पैंतरा रचा है, कोई व्यू बनाया है? देश के प्रधानमंत्री अमेरिका के मित्र माने जाते हैं, उनके बैठते हुए एक तरफा कार्रवाई कैसे हो रही है? क्या 9/11 के दोषियों का केस हिंदुस्तान की कोर्ट में चल सकता है? क्या अमेरिका इसके लिए हमें परमिशन देगा? My administration has approved the extradition of one of the plotters and one of the very evil people of the world, and having to do with the horrific 2008 Mumbai terrorist attack, to face justice in India. और मैं राष्ट्रपति जी का आभारी हूं, उन्होंने 2008 के जिसने भारत में नरसंहार किया उस मुजरिम को अब भारत के हवाले करने का निर्णय किया है। শুনলেন বন্ধুরা, অত্যন্ত গর্বের একটি মুহূর্ত, তাই না? যারা এইরকম একটা ঘৃণ্য, এখনো পর্যন্ত ভারতের মাটিতে যে সমস্ত সন্ত্রাসমূলক কার্যকলাপ হয়েছে, মুম্বাই হামলা তার থেকে সবার থেকে অনেকটা বেশি, অনেকটা ভয়ঙ্কর। সেই হামলার পরেও এই সমস্ত চক্রীরা তারা ছাড় পেয়ে গিয়েছিল। আমাদের পূর্ববর্তী প্রশাসন চাপ দিয়ে তাদেরকে নিয়ে আসতে পারেনি, কিন্তু নরেন্দ্র মোদী প্রশাসন সেটা পেরেছে। এটা একটা সাফল্যের। এটা যদি সাফল্য না হয় তাহলে কোনটা সাফল্য? এবার আপনাদের সামনে আরো কিছু তথ্য দিতে চাইবো। আপনাদের মনে প্রশ্ন রয়েছে যে বাংলাদেশ সম্পর্কে কি আলোচনা হচ্ছে। বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয়েছে। নরেন্দ্র মোদী তার বক্তব্য, বাংলাদেশ প্রসঙ্গে তার বক্তব্য ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। একজন সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে সেই প্রশ্নগুলো করেছিলেন এবং সেই প্রশ্নগুলো করার পর ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে উত্তর দিয়েছেন যে বাংলাদেশ আমেরিকার থেকে ভৌগোলিক দিক থেকে অনেকটা দূরত্বের অবস্থান, তাই বাংলাদেশ প্রসঙ্গে যা সিদ্ধান্ত নেওয়ার সেটা আমার বন্ধু নরেন্দ্র মোদী নেবেন। অর্থাৎ বাংলাদেশের দায় এবং দায়ভার কিন্তু নরেন্দ্র মোদীর হাতেই ছেড়ে দিয়েছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প। এবার এটাকে আপনারা যেভাবে দেখতে পারেন, বাংলাদেশের জন্য কতটা ভয়ঙ্কর হলো সেটা আপনারা ভেবেই দেখতে পারেন। আসুন সেই বক্তব্যটি আপনাদের শোনাবো। যখন সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে এই প্রশ্ন করেছিলেন, তার উত্তর দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন শোনাবো। বাংলাদেশি মৌলবাদী নেতা মোহাম্মদ ইউনূসের মনে কিন্তু ভয় ধরাতে পারে, তার কারণ ডোনাল্ড ট্রাম্পের একটা ব্ল্যাঙ্ক চেক নিয়ে দেশে ফিরছেন নরেন্দ্র মোদীর প্রশাসন। শুনুন। Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved in regime change during the Biden administration, and then Mohammed Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? Soros, and what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. শুনলেন বন্ধুরা, একেবারেই একটা ব্ল্যাঙ্ক চেক নিয়ে ফিরছেন। তার কারণ এই বক্তব্য বলা, ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য বলার উদ্দেশ্য হলো তার সমর্থন রয়েছে, ভারতবর্ষ যা করবে তার পড়শি দেশের সঙ্গে তাতে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার কোনো আপত্তি নেই। এটা সব থেকে বড় ভারতের জন্য একটা প্রাপ্তি। ভারত কি যুদ্ধ করবে? কখনোই না। তার কারণ ভারতের এটা ঘোষিত নীতি, যুদ্ধের দ্বারা কোনো শান্তি ফিরিয়ে আনা যায় না। সেটা ভারতের ঘোষিত নীতি। ভারতের আবার আরো একটা নীতি রয়েছে, সেটা পাকিস্তান জানে, বাংলাদেশ এখনো জানে না। ভারতের নীতি হচ্ছে যে আমাদের ওপর যদি প্রথমে কেউ টার্গেট করে তাহলে তাদেরকে যথাযথ আমরা উত্তর দিই। এবং আপনাদের ছোট্ট একটা 2 লাইনের সেন্টেন্স বলবো, সেটা হচ্ছে এই কিছুদিন আগে কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে এলএসি বরাবর পাকিস্তান তারা লঙ্ঘন করে হঠাৎ করে গুলি চালাতে শুরু করে। আমাদের এবং পাকিস্তানের মধ্যে যে শান্তি চুক্তি হয়েছিল সেটাকে লঙ্ঘন করে তারা হঠাৎ করে গুলি চালাতে শুরু করে এবং সেই গুলি চালানোর পর ভারতের 2-1 জন জওয়ানের মর্মান্তিক মৃত্যু হয়, যেটা অত্যন্ত দুঃখনীয়। তারা দিনের পর দিন এইভাবে আমাদের জন্য প্রাণ দিয়ে যাচ্ছেন। ভারত তার উত্তরে কি করেছে জানেন? ভারত তার উত্তরে যেভাবে হামলা চালিয়েছে, সেই হামলা নিয়ে পাকিস্তান একেবারে তাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তার কারণ প্রত্যেকটি
সংবাদপত্রে লেখা হয়েছে ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের বিপুল ক্ষতি হয়েছে। এই তথ্যটা আপনারা কতজন জানেন? ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের একটা বিরাট ক্ষতি হয়েছে, তাদের প্রচুর জঙ্গি, প্রচুর সেনাবাহিনীর মানুষ মারা গিয়েছে। কাজে ভারতের উপর অ্যাটাক করলে ছেড়ে দেওয়া হবে না। এবার আমাদের মৌলবাদী ইউনুস প্রশাসন তারা বুঝে নেবে। ডোনাল্ড ট্রাম্প ক্লিন চিট দিয়ে দিয়েছেন যে নরেন্দ্র মোদী তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই সেরা সিদ্ধান্ত। এটা একটা বড় সাফল্য ভারতের দিক থেকে কূটনৈতিকগতভাবে। এরপরের কি ঘটনা, কি কি ডিসকাশন হয়েছে? অস্ত্র বিক্রি বৃদ্ধি করবে আমেরিকা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, তার কারণ জানেন? F-35 স্টেলথ এয়ারক্রাফট এই মুহূর্তে পঞ্চম প্রজন্মের যে সমস্ত যুদ্ধ বিমানগুলো রয়েছে তার মধ্যে F-35 স্টেলথ এয়ারক্রাফট আমেরিকার নিজস্ব প্রযুক্তিতে তৈরি। সেটা হচ্ছে এই মুহূর্তে গোটা বিশ্বের মধ্যে সব থেকে ভয়ঙ্কর যুদ্ধাস্ত্রের মধ্যে একটি। সেই আপনার ফাইটার জেট কিন্তু ভারত কিনতে চলেছে। সেই চুক্তিটা অলমোস্ট প্রিলিমিনারি স্টেজে রয়েছে, নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে। ভারত সেই F-35 সেটা কিন্তু ভারত সিদ্ধান্ত নিতে চলেছে। আপনাদের অনেক আগে বলেছিলাম যে রাশিয়ার যুদ্ধ বিমান পঞ্চম প্রজন্মের ফাইটার জেট নাকি Su-35 ফ্যালন নাকি F-35 ভারত এই দুটোর মধ্যে কোনটা কিনবে। তার মধ্যে অন্তত এক স্টেপ এগিয়ে গেল আমেরিকার সঙ্গে এই চুক্তি হওয়ার দিকে। পঞ্চম প্রজন্মের বিমান তেজসের পর আরো অত্যাধুনিক যুদ্ধ বিমান ভারতের হাতে আসতে চলেছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা সামরিক দিক থেকে কতটা উন্নত আমাদের জন্য একটু ভেবে দেখবেন। আর এটাও ভাবতে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্পেন সফরে গিয়েছিলেন তখন আমার আপনার জন্য কি কি প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন আর সেগুলো কি কি বাস্তবায়িত হয়েছিল। এটাই হচ্ছে ডিফারেন্স। মমতা বন্দ্যোপাধ্যায় 10টা জায়গায় ঘুরতেই পারেন, কিন্তু তাতে আমার আপনার যদি লাভ হতো তাহলে তাকে শুধু স্পেন কেন, পৃথিবীর সব জায়গায় তিনি ঘুরতে যেতে পারতেন, আমাদের আপত্তি ছিল না। যাই হোক, এরপরে আপনাদের আর কি কি ভারতের সঙ্গে আমেরিকার ডিল হয়েছে না? এই তেল মানে এতদিন পর্যন্ত আমেরিকা এবং ভারতের মধ্যে যে বিজনেস পার্টনারশিপ রয়ে গিয়েছিল, আমেরিকার দাবি যে ভারত যে পরিমাণে রপ্তানি করে সেই পরিমাণে আমেরিকার থেকে আমদানি করে না। তো আমেরিকার যুক্তি হলো যে ভারত যতটা বিজনেস করবে আমেরিকার মাটিতে, আমেরিকাকেও ততটাই বিজনেস করতে দিতে হবে ভারতের মাটিতে। এটা হচ্ছিল তাদের একটা জেনারেল, মানে তাদের একটা সমস্ত দেশের জন্য এটাই ছিল একটা স্ট্যান্ডার্ড আপনার প্রসিডিওর তাদের জন্য। তো ভারতের সঙ্গে আমেরিকার একটা বিজনেস সেটাকে আরো ক্লোজার করতে হবে। তার জন্য তেল এবং রান্নার গ্যাস, তেল এবং গ্যাস এই যে এই সরবরাহ সেটা আমেরিকার সঙ্গে আরো বাড়বে। 41 লক্ষ কোটি টাকার বাণিজ্য হবে, যে চুক্তিটাকে ডোনাল্ড ট্রাম্প বলেছে ভারতের সঙ্গে একটা অপূর্ব বাণিজ্য চুক্তি হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। 2030 সালের মধ্যে 41 লক্ষ কোটি টাকার ব্যবসা ভারতের সঙ্গে আমেরিকার হতে চলেছে। এটা দুই দেশের অর্থনীতিকে অনেক মজবুত করবে। এবং এছাড়াও সীমান্তে সমস্যা মেটাতে আগ্রহী হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সরকার। ভারত এবং চীনের মধ্যে গালওয়ান উপত্যকায় যে সমস্ত আপনারা দেখেছেন যে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছিল 1962, 1961 এই সালে ভারত এবং চীনের সঙ্গে যুদ্ধ হয়েছিল, সেটা 1967 সাল পর্যন্ত বিভিন্ন রকমের অস্ত্র নিয়ে মানে যুদ্ধ হয়েছিল, দুই দেশের মুখোমুখি যুদ্ধ। তারপর থেকে আমাদের সঙ্গে চীনের কখনো মানে সামরিক অস্ত্রের এরকম যুদ্ধ কখনো পরিস্থিতি তৈরি হয়নি। শুধুমাত্র 2020 সালের পর থেকে গালওয়ান উপত্যকায় যে ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছিল সেটা দুই দেশেই কিন্তু একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছিল। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি ভারত এবং চীনের এই সামরিক অস্থিরতা সেইটাকে কমানোর জন্য তিনি উদ্যোগী হবেন, এই বক্তব্য তিনি বলেছেন। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্পর্কে কোনো বক্তব্য বলেননি। কেন বলেননি? এইখানে সেই উদাহরণটা আসে যে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আর পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক, দুটো সম্পর্ক এক নয়। আজকের পর্বে একটু উজ্জ্বল রাখলাম, এটা আপনাদের সামনে ব্যাখ্যা করব যে কতটা ইন্টারেস্টিং, ভারত কতটা শক্তিশালী, কতটা মাথা উঁচু করে চলার ক্ষমতা রাখে। এই তথ্যটা আপনাদের আগামী পর্বে আমি শোনাবো। এছাড়াও কি কি পেয়েছে নরেন্দ্র মোদী সরকার?
নরেন্দ্র মোদী যখন ভাষণ দিতে উঠেছিলেন তখন নরেন্দ্র মোদী বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার একটা বিশেষ মিল রয়েছে। কি সেই মিল? না, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমেরিকা ফার্স্ট, আমেরিকাকে গুরুত্ব প্রথমে দেওয়া হবে, তারপর অন্যান্য দেশের চিন্তা ভাবনা করা হবে। খুব স্বাভাবিক ব্যাপার না? কোনো একটা দেশের প্রধানমন্ত্রী তার নিজেদের দেশকে বেশি গুরুত্ব দিতে চাইবেন, এটাই স্বাভাবিক। সেই কারণে ডোনাল্ড ট্রাম্প মেক আমেরিকা গ্রেট এগেন এই স্লোগান দিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন, মেক আমেরিকা গ্রেট এগেন। নরেন্দ্র মোদী তার ভাষণে বলেছেন যে আমার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা মিল হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প চান যে মেক আমেরিকা গ্রেট এগেন, আর আমরা চাই মেক ইন্ডিয়া গ্রেট এগেন। অর্থাৎ মেক আমেরিকা গ্রেট এগেন এটাকে শর্ট করে বললে হয় মেগা, আর মেক ইন্ডিয়া গ্রেট এগেন এটা শর্ট করে বললে হয় মিগা। নরেন্দ্র মোদী বলছেন যে মেগা এবং মিগা এই দুটো মিলে আমাদের মেগা একটা এপিসোড তৈরি করতে হবে, ভারত এবং আমেরিকার সঙ্গে মজবুত সম্পর্ক তৈরি করতে হবে। তার কারণ দুজন রাষ্ট্রনেতারই একই উদ্দেশ্য। এটা আমার অত্যন্ত ইন্টারেস্টিং লেগেছে, তার কারণ কংগ্রেসি জামানায় এর খামতি দেখা গিয়েছে। অন্যান্য শক্তিধর দেশের কাছে মাথা নুইয়ে দেওয়া, তাদের কথায় কিছুটা আশ্বস্ত হওয়া, দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে অন্য একটা রাষ্ট্রনায়ককে তাদের মধ্যে অন্তর্ভুক্তিকরণের জন্য অ্যালাউ করে দেওয়া। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই মুহূর্তে কিন্তু ভারত সেই অবস্থান থেকে সরে এসেছে। আপনারাই বলুন সেটা কতটা যুক্তিযুক্ত, যে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে নাক গলাতে দেব না, এটা ভারতের অবস্থান। আগে কিন্তু এই অবস্থান ছিল না। আসুন আপনাদের এই বক্তব্যটা শোনাবো, মেগা এবং মিগা কি বলেছেন ভারতের প্রধানমন্ত্রী, সেই বক্তব্যটা আপনারা শুনুন। US can shape a better world. Friends, the people of America are aware of President Trump's motto, Make America Great Again, or MAGA. The people of America are well aware of it. The people of India too are focusing on both heritage and development as they move forward at a fast pace and with a firm resolve to ensure a developed India by 2047. If I were to say this, borrowing an expression from America, our vision for a developed India is to make India great again, or MEGA. When America and India work together, that is, when it's MAGA plus MEGA, it becomes MEGA, a mega partnership for prosperity. And it is this mega spirit that শুনলেন বন্ধুরা, এরকম এক গুচ্ছ কিন্তু ভারতের সঙ্গে আমেরিকার বৈঠকে একটা প্রিলিমিনারি স্টেজে একটা ডিল হয়েছে। সেই ডিলগুলো ফাইনালাইজ করতে টাইম লাগে। যে কোনো এই ধরনের বাইল্যাটারাল রিলেশনশিপে যে কোনো ডিল হলে সেগুলো ফাইনালাইজ করতে তার কিছু প্রসিডিওর রয়েছে, সেগুলো করতে সময় লাগে। কিন্তু যে যে জিনিসপত্রগুলো ভারত এনশিওর করে আনলো, তার মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের এই সম্পর্কের মধ্যে ক্লিন চিট দিয়ে দেওয়া, যে ভারত যা সিদ্ধান্ত নেবে আমেরিকা তাতে সায় থাকবে। দ্বিতীয় হচ্ছে তাউর রহমান মুম্বাই চক্রী, তাকে খুব শীঘ্রই ভারতে ফিরিয়ে দেওয়া হচ্ছে, যা নিয়ে আরো একবার ভারতের রাজনীতি উত্তাল হতে পারে। নরেন্দ্র মোদী বা বিজেপিকে ডিভিডেন্ড দিতে পারে, যে তাদের হিম্মত রয়েছে, তাদের অন্যান্যরা বাইরে চলে গেলে তাদেরকে দেশের মাটিতে ফিরিয়ে এনে আমাদের ন্যায়ালয়ের যে শাস্তি দেবে সেটা ধরে নিশ্চিত করা। এবং ব্যবসা বাণিজ্যের উন্নতি, F-35 এর মতো উন্নততর যুদ্ধ বিমান সেগুলো ভারত পাচ্ছে। অর্থাৎ একটা বেশ ভালো ডিল হয়েছে, ভারতের জন্য বেশ ভালো একটা ডিল হয়েছে। আপনারা কি মনে করছেন কতটা গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদীর এই সফর ছিল? এই সফরের ফল কি সত্যি সত্যি কিছুটা হলো প্রোগ্রেস হলো নাকি? সেই তথ্যগুলো আপনারা লিখে জানাতে পারেন। তবে আগামী পর্বে, সকালের পর্বে চেষ্টা করব এই সম্পর্কিত আরো বিশদে তথ্য আপনাদের সামনে নিয়ে আসতে। তবে এই সম্পর্কিত যে কোনো মতামত আপনাদের লিখে জানাতে পারেন। বিশেষ করে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এবার কি কোনো পরিবর্তন আসতে চলেছে,
সেটাও আপনারা লিখে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। নমস্কার।